ব্যাপারে কনসিডার করবে এবং যথাসময়ে দল তার সিদ্ধান্ত নিবে, এবং যে সিদ্ধান্ত দল নিবে আমি সেই সিদ্ধান্ত মেনে নিব। মানে অতিরিক্ত পরিমাণে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কারণে আপনার এই সাজা পেতে হলো, নাকি ৭১ আর ২৪-এর তুলনা করতে বারবারই মানে ৭১ আর ২৪ তুলনীয় নয় এমন কথা বলবার জন্য আপনার সাজা হলো, নাকি এনসিপি সহ ২০২৪-এর জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদেরকে আপনি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেন না, আপনি তাদেরকে কালো শক্তি বলেন, এমন সব অভিযোগে আপনার সদস্য পদটা গেল? মানে কি অনেকগুলো সন্দেহ তো করাই যায়, কাজে আপনি বুঝতেই বা পারছেন না কেন? মানে এখন নানা মানে দলের কারো তরফে আপনার সঙ্গে কোনো আলোচনা হয়নি? না, কারোর সঙ্গে আলোচনা হয়েছে কি হয়নি সেটা আমি বলবো না, আমি আপনাকে বলবো। আমার কাছে মনে হয়েছে মুক্তিযুদ্ধ তো শুধু আমি একা করি নাই, বাংলাদেশের তৎকালীন ৭.৫ কোটি মানুষ যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, কিন্তু সমস্ত মানুষ তাদেরকে সাহায্য করেছে খুব নিম্ন সংখ্যার কিছু আলবদর রাজাকার দালাল বাদে। কাজেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল সেই সময়, এটা সত্য। এবং আমরাও মনে করেছিলাম যে মুক্তিযুদ্ধের পরে গত ৫৪ বছরে যারাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাদের অনেকেই ব্যক্তিগতভাবে মারা গেছে, কিন্তু যে দলটি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই দলটি রাজনীতি করছে, তার নাম জামাত। এবং আমার ধারণা ছিল জামাতের নতুন প্রজন্ম, এখন যারা রাজনীতি করছে জামাত এবং শিবির, তারা হয়তো বা বাংলাদেশকে নিয়ে নতুন চিন্তা করেই রাজনীতি করবে। ৭১-এর যে চিন্তাধারায় তারা রাজনীতি করেছিল, মানুষকে হত্যা করেছিল, মা বোনের সম্ভ্রম ধ্বংস করেছিল, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, সেটা তারা ভুলে যাবে, অথবা সেটার জন্য তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে। বাঙালি ৫ই আগস্টের পরে আমি দেখলাম যে তাদের সেই চিন্তাটা এখন পর্যন্ত, এই যে রাজনীতির বাইরের চিন্তা, মুক্তিযুদ্ধের বাইরের চিন্তা, মুক্তিযুদ্ধকে হত্যা করার চিন্তা, ধ্বংস করার চিন্তাটা তাদের রয়ে গেছে, তাদের মাথা থেকে যায় নাই। যদিও তাদের পূর্বপুরুষেরা চলে গেছে, কিন্তু তাদের পূর্বপুরুষদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বা পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বারে বারে বলতেছিল ৭১-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, ৭১-এ হয়েছিল একটা গন্ডগোল, যে ইন্ডিয়া বা দিল্লি, আমরা সেই কারণে মুক্তিযুদ্ধ এটাকে বলে না। মুক্তিযুদ্ধ ছিল ৪৭ এবং শেষ মুক্তিযুদ্ধ হলো ২৪। তখন থেকে আমি ফাইটটা করতেছি রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা বলে, যে না, এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে, যদি এই কথাই বলো তাহলে আবার কিন্তু যুদ্ধ হবে, দেশে একটা রাজনৈতিক যুদ্ধ। আমি এখান থেকে তখনও সরি নাই, ভয় পাই নাই, এখনো সরব না এবং মৃত্যু পর্যন্ত সরব না। যদি কেউ মনে করে ৭১-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, আমি অবশ্যই মনে করবো সেই বাংলার মানুষ না, বাংলাদেশের মানুষ না, তার বাড়ি পাকিস্তান, এবং তার বিরুদ্ধে আমার যুদ্ধ শুরু হবে। এইটা আপনি যুদ্ধ করতে পারবেন মানে দল ছাড়া? আর আমি তো দেখছিলাম আপনার জেলা কিশোরগঞ্জে যেই সম্মেলনে আপনাকে যেতে দেয় নাই দল বা আপনাকে আমন্ত্রণ জানায় নাই, সেখানকার বিএনপির দলীয় সম্মেলনে আমি দেখছিলাম ভার্চুয়ালি তারেক রহমান যুক্ত এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে গণহত্যাকারী দল হিসেবে অভিহিত করছে। তো তাহলে পার্থক্যটা কোথায় হলো? মানে কোথায় আপনি বাড়াবাড়ি করে ফেললেন বলে মনে হচ্ছে দলের? বাড়াবাড়ি করে মনে করলো তারা, আমি বলেছিলাম যে ৫ আগস্ট ২০২৪ সনে একটা কালো শক্তি যে অভ্যুত্থানটা ঘটিয়েছিল, তাদের চিন্তা ছিল ভিন্ন। কারণ ৫ই আগস্টের দুইটা রূপ আন্দোলনে, এটা খুব সুস্পষ্টভাবে আপনাকে আগেও বলছিলাম, এখনো বলি। ৫ই আগস্টের একটা রূপ হলো বিএনপি ১৫ বছর শেখ হাসিনার অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, তাদের সরকারের লুটপাটের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে ১৪, ১৮ এবং ২৪ সনে ৩টা ইলেকশন হয় নাই, সেই আন্দোলনটা বিএনপির নেতৃত্বে, জমিটা ছিল বিএনপির, বীজ ফলাইছিল বিএনপি, চারা রোপণ করছিল বিএনপি, পানি দিছিল বিএনপি, ক্ষেতের ধান হলুদ করছিল বিএনপি। শুধু শেষ মুহূর্তে আয়সা কেটে দিছিল দাওয়াল, যে দাওয়ালেরা যখন দাবি করলো যে এই ফসলটা সব তাদের, আমি তখন বিরোধিতা করলাম যে না, এবং বিএনপির লোকই বেশি শহীদ হয়েছে। কাজে এটা ছিল একটা গণতান্ত্রিক আন্দোলন। আর এই আন্দোলনের উপরে ভিত্তি করে অন্ধকারের শক্তি, কিন্তু আমি ছেলেদেরকে বলি নাই, আমি বলি অন্ধকারের শক্তি বলি জামাতকে, এখনো তাই বলছি। আমি এর থেকে একটু সরছি না, যে পর্যন্ত জামাত ক্ষমা না চাইবো যে এই দেশে তারা যা বলছে এবং করছে এবং তাদের পূর্বপুরুষরা যা করেছিল এটা ভুল, সেই পর্যন্ত আমি তাদেরকে অন্ধকারের শক্তি বলবো। ছেলেদেরকে আমি বলছি সেই শক্তির মুখপাত্র, তারা তাদের কথায় চলে, সুযোগ সুবিধা মতো চলে, এবং জামাত শিবির তাদেরকে কাজে লাগিয়েছে। কারণ ছেলেরাই নিজেরা তাদের মিটিং এ দাঁড়িয়ে, তাদের কাউন্সিলে দাঁড়িয়ে বলেছে যে আন্দোলনের ভ্যানগার্ড ছিল জামাত এবং শিবির। কাজে আমি মনে করি ৫ই আগস্টের পরে আমরা যারা গণতন্ত্রের জন্য, ভোটের জন্য সংগ্রাম করতেছি, ২৬ সনের ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোট হোক সংগ্রামটা যারা করতেছি, তারাই একরকমের আন্দোলনের চিন্তা করছি। আর এখন যারা বলতেছে যে না, এটাকে আগে সিদ্ধান্ত নিতে হইব, ৭১-৭২ সংবিধান থাকবে কি থাকবে না, এটাকে চুরিয়ে ফেলাইয়া দেওয়া হবে নাকি জুলাই সনদ, হয়েছে ৭-১২ রকমের কথা, এবং পিআর না হইলে সিআর না হইলে ইলেকশন হবে না, এইসব যারা বলতেছে, আমি তাদেরকে বলছি কালো শক্তি। সেই কথাটা তারা ধরছে, কালো শক্তি। এখন কালো শক্তিকে খুশি করার জন্য যদি আমার দল আমাকে এক্সপেল করে থাকে সাময়িকভাবে, কালো শক্তি খুশি হয়েছে কিনা তারা দেখুক। এবং আমি এখনো মনে করি আওয়ামী লীগ যদি না থাকে, বিএনপির রাজনৈতিক মহাশত্রু হিসাবে দেখা দিবে জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি। বিএনপি যতদিন এটা না বুঝবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির আকাশ পরিষ্কার হবে না।
এই অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন থেকে যাবে। বিএনপিকে বুঝতে হবে আওয়ামী লীগ নাই, আমাদেরকে মুক্তিযুদ্ধের পথে দাঁড়াতে হবে, কারণ আমাদের নেতা শহীদ জিয়া হলো মুক্তিযুদ্ধের ঘোষণাকারী ছিল, অথবা মুক্তিযুদ্ধের বীরুত্তম ছিল, অথবা ব্রিগেড কমান্ডার ছিল। সেটা তো বিএনপিকে ওই জায়গায় আসতে হবে। যদি না আসে চলতে থাকবে এটা ঝগড়া। বাংলা আপনার যে রাজনৈতিক বিশ্লেষণ, আমি মানে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, কিন্তু আপনি কি এই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন যে আসলে মুক্তিযুদ্ধ হয়তো এই নতুন তরুণ প্রজন্মের জন্য আপনি যতটা প্রাসঙ্গিক মনে করছেন ততটা প্রাসঙ্গিক নয়? বিশেষ করে ফজলু ভাই, আপনার সঙ্গে আমার কথা হয় নাই ডাকসু নির্বাচনের পর। ডাকসু নির্বাচনের যে ফল, জাকসু নির্বাচনের যে ফল, সেখানে তো আপনার দল বিএনপির যে মানে ছাত্র সংগঠন, ছাত্র দল ব্যাপকভাবে ক্যাম্পেইন করলো ছাত্র শিবিরের বিপক্ষে, যে এরা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল, এরা কিন্তু মানে এরা গুপ্ত সংগঠন ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু 1971-এর বিষয়টা কিছুতেই তো ছাত্রদের মধ্যে প্রাসঙ্গিক করে তুলতে পারলো না, এবং সে কারণেই তো ডাকসুতে জাকসুতে ছাত্র শিবিরের ব্যাপক বিজয় হলো। মানে আপনি শত্রু মনে করছেন জামাত শিবিরকে কি ভোটে জেতার জন্য, নাকি আপনি সত্যি মনে করেন যে 1971 একটা প্রাসঙ্গিক বিষয় এখনো? আমি আপনাকে বলি, ডাকসু জাকসু রাকসু টাকসু যেখানেই জয়লাভ করুন, আপনার তখন হয়তো বা আপনি শিশু ছিলেন অথবা জন্মেছেন। বাংলা কমিউনিস্ট পার্টির সংগঠন ছাত্র ইউনিয়ন, ওরা নেপ কমিউনিস্ট পার্টির দ্বারা এরা ব্যাক বাইট দেয়। এবং ডাকসুর বিপি হয়েছিল মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি এখনো জীবিত। জিএস হয়েছিলেন মুস্তফা জামান, তো মাহবুব জামান। এই যে বিপিজিএস হইলো, সব ইউনিভার্সিটি জিতলো, এতে কি ন্যাপ বা কমিউনিস্ট পার্টি 73-এর ইলেকশনে সব জিতে ফেলছিল? তারা তো একটা সিট, একটা বা দুইটা সিট বোধ হয় পাইছিল, না হলে পাই নাই এক। এরপরে দেখা যাবে 2বার মাহমুদুর রহমান এবং আখতারুজ্জামানরা ডাকসুর বিপিজিএস হয়েছে জাসদের নেতৃত্বে, বাসদের নেতৃত্বে। বাসদ জাসদরা কি পার্লামেন্টে সমস্ত সিট পেয়ে গেছে? আজকে যারা ওই যে শিবিরের নামে যারা পাশ করছে, যাদের মূল দল হলো জামাত, শিবির পাশ করলেই জামাত পার্লামেন্টে পাশ করে ফেলবে, মানুষ তাদেরকে ভোট দিয়ে ফেলবে। এটা কিন্তু ঠিক না, কারণ এটা একটা ডাইসের মধ্য দিয়ে ইলেকশনটা হয়েছে। গত 15 বছর শেখ হাসিনার ছাত্রলীগ কোন রাজনীতি করে নাই। ছাত্রলীগ এখানে যে করছে, নেতৃত্ব যেটা করছে, এটা টাকা পয়সা বা সম্পদ কামানোর যে একটা স্পৃহা, এর মধ্যে আবার শিবির নিজেরা ঢুকে। এটা আসলে তো ছাত্রলীগ ছিল না, এটা তো ছিল শিবির লীগ। ছাত্রলীগ যেটা ছিল এটা তো ছিল শিবির লীগ। শিবির সব এটার মধ্যে ঢুকছে, টাকা পয়সা দিয়ে ঢুকছে, হাতে পায়ে ধরে ঢুকছে, কৌশল করে ঢুকছে। 15 বছর এখানে রাজনীতি করে একটা পরিবেশ ক্রিয়েট করে, যখন আন্দোলনের সময় হয়, সে উপরের ছাত্রলীগকে বিদায় করে দিয়া ওই যে হুন্ডা মার্কা যে ছাত্রলীগ, হেলমেট মার্কা যারা ছাত্রলীগ, তারা সব আবার শিবিরে ফিরে গেল, তাদের নিজস্ব অবস্থানে ফিরে গেল, এবং তারা বিশ্ববিদ্যালয়টা দখল করলো। একটা ডাইস তারা তৈরি করলো, যে ডাইসে আপনি বাড়ি কোন জেলায় আমি জানি না, যদি সিলেট বা ময়মনসিংহে হয়ে থাকে আপনার বাড়ি, আমাদের এলাকায় জালের একটা ঘেরাও দেয় বড় বিলের মধ্যে। এই ঘেরাওয়ের মাছের বাইরে আপনি যতই জাল ফেলেন, আপনার জালে মাছ উঠবে না। এই বোটটাকে তো শিবির ঘেরাও করে ফেলছে গত 15 বছর। এবং আরো কিছু আছে, আমি সেইগুলা বলি, আর এখন বকা আর খাইতে ইচ্ছা করে। জেতার জন্য 60 কোটি টাকা দেওয়া হয়েছে বলে আমার কাছে খবর আছে। একটা হল হচ্ছে জিয়া হল, যাতে ছাত্র দলের একদম ইজ্জত চলে যায়, আর একটা হলো 21 এইরকম ভাবে টাকা পয়সা অর্থবিত্ত সবকিছু দিয়ে একদল ছেলে তৈরি করে, এবং তার উপরে সুপার স্ট্রাকচার তৈরি করে ডাকছে, ইলেকশনটা করছে। এদিকে ছাত্র দলের রাজনীতিতে কোনো আদর্শিক যে ব্যাপারটা, সাংগঠনিক ব্যাপারটা, তারা গত 15 বছর হলেই যাইতে পারে না। একটা ছেলেও হলে ছিল, তারা পাশ করবে কি করে? কাজে ওই ডাকসুতে বা চাকসুতে পাশ করছে, সেই কারণে পার্লামেন্টে পাশ করে ফেলবো। আমি বললাম 6% ভোট পাইবো। আমি চ্যালেঞ্জ করলাম আপনার কাছে, আগে পাইতো 7%, এখন জামাতের 1% ভোট কমবে, কারণ জামাতের চেহারাটা মানুষ, ওই যে বুরকাওয়ালা চেহারা যেটা, এটা দেখে ফেলছে। যারা 54 বছর বুরকা পরেছিল, এই হলো তাদের কুৎসিত চেহারা। যদি ভোট তাদের এই কারণে সাহস পায় না ইলেকশনে যাইতে, ওইটা মনে করার কোনো হ্যাঁ গ্রহণযোগ্যতা বাড়ে। কারণ মানে আপনি যতই এটা বলছেন, আমার খবর বলে, আমার বিশ্লেষণ বলে, সাংগঠনিকভাবে ভীষণ সামর্থ্যবান হয়ে উঠেছে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির দুটোই। আপনার নেতা তারেক রহমান বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে কোনো রাজনৈতিক দল যদি আইনের মধ্যে থেকে সংবিধান অনুসরণ করে রাজনীতি করে, তাতে বিএনপির বা কারো আপত্তি থাকার কথা নয়। মানে জামায়াতে ইসলামী একটা বৈধ রাজনৈতিক দল, এবং তার জনপ্রিয়তা বাড়ছে, জনসমর্থন বাড়ছে, সাংগঠনিক শক্তি বাড়ছে। আর আপনি তাকে যতই তাচ্ছিল্য করতে চান না কেন, সেটা কি ঠিক গণতান্ত্রিক উপায় হয় কিনা, মানে এই আক্রমণেরও প্রয়োজন আছে কিনা, মানে মুক্তিযুদ্ধে ক্ষমা প্রার্থনা করতে হবে জামায়াত শিবিরকে, সেটা আসলে সংখ্যাগরিষ্ঠের চাওয়া, এটা মানে এই প্রচারণাটায় আপনি থাকতে চান? আমি তাদেরকে কিছুতেই তাচ্ছিল্য করছি না। আমি বরং যারা ডাকসুতে পাশ করছে এদেরকে সম্মান করি, তাচ্ছিল্য করছি না। আর আমারই সন্তানের, কিন্তু তারা রাজনীতিকে যেভাবে সাজাইছে গত 15 বছর যে প্রসেসে, সেই প্রসেসটাকে আমি মুনাফিকি প্রসেস মনে করি। যখনই প্রকাশ হয়ে যাবে যে ছাত্র শিবির কিন্তু এইভাবে সবকিছু দখল করছে, কোনো কারণেই কিন্তু পৃথিবীর কোনো জায়গায় খালি থাকে না প্রকৃতি। যদি দেখা যায় খুব গরম পড়ছে, বাতাস নাই, তখন আপনার 5 দিন পরে ঝড় আসবে, সুনামি আসবে। এখন আদর্শিক রাজনীতিটা হচ্ছে না বাংলাদেশে, সেই আদর্শিক রাজনীতি কিন্তু হবে। শিবির এখনই চলে যাবে আমি মনে করি।
তারা আরো কিছুদিন নেতৃত্ব করবে, এই করবে ছাত্রদের মধ্যে, এই ব্যাপারটা আমি অস্বীকার করতেছি না। কিন্তু যখন রিয়েল পলিটিক্স আসবে এবং চেহারাটা যাতে তাদের চেহারাটা যখন উন্নতিত হবে, শিবিরের পলিটিক্স বা ফিলোসফি কিন্তু খুব উন্নত বা খুবই সাংঘাতিক ধরনের আলোকিত ফিলোসফি না। এটা যদি মানুষকে বোঝানো যায়, ছাত্রদেরকে, আপনি বলেন আমি যখন কথা বলি আমার এত হাজার হাজার ছেলে মেয়ে বয়স যাদের 6 7 পরে 8 পরে বিভিন্ন কলেজ, আপনি মুক্তিযুদ্ধের কথা আমাদেরকে শোনান, জন্মেন পরে কোনোদিন মুক্তিযুদ্ধের কথা শুনছি না। আপনার কথা শুনলে মনে হয় এখনই মুক্তিযুদ্ধে যাই, আপনি এটা চাইবেন না। ওনারা তো 30 লক্ষ মানুষের একটা মিটিং করছে বলে, 30 দাবি করে, যদি ওই মিটিংটাতে লোক হয়েছে 6 থেকে 7 লক্ষ সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে। আমাদেরকে পারমিশন দেয় মুক্তিযোদ্ধাদেরকে, যে আমি কোনো দল না, শুধু একদিন বলবো মুক্তিযোদ্ধারা বাংলাদেশে কে কোথায় আসো, এবং যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করো, মুক্তিযুদ্ধ প্রজন্ম, তারা আসো, দেখি তো তাদের চেয়ে লোক বেশি হয় না কম হয়। তারা 150 কোটি টাকা খরচ করছে, 130 কোটি টাকা তো নিজেরাই স্বীকার করছে। আমি 30 কোটি টাকা না, 30 লাখ খরচ করবো না, সব হেঁটে হেঁটে আসবে, পয়সা খরচ করে আসবে, নিজের পয়সা। দেখেন কত লোক হয় এই দেশে এখনো মুক্তিযুদ্ধের পক্ষে 95% মানুষ আছে, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস যদি ভুল হয় তাহলে বুঝতে হবে আমার মৃত্যুটা অপমৃত্যু হোক। আমি আপনাকে কথাটা বললাম, 95% মানুষ বিশ্বাস করে 71 সঠিক ছিল। মুক্ত অর্জন সেটা হলো মুক্তিযুদ্ধ, এটা মানুষ বিশ্বাস করে। ওইটা ওই কিছুদিনের জন্য, ওই যে আমি সবসময় বলি, ইউ ক্যান ব্লাফ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইমস, বাট নট অল মেন ফর অল টাইমস। এটা পারবেন না। মুক্তিযুদ্ধে জয়লাভ করবে, কারণ মুক্তিযুদ্ধই হলো সত্য। এটাই সত্য। আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করি, রাজনীতি না। আমি বলছি আমি মানুষ, এটাই প্রকৃতি। আমি মানুষ হিসাবে মায়ের ঘরে জন্মগ্রহণ করি। তারপরে চিৎকারটা যখন দেই, মা যখন আমাকে জড়ায় ধরে, তখন মা বাংলা ভাষায় বাঙালি হিসাবে আমাকে আব্বু কইয়া বা বাবা কইয়া জড়ায় ধরে। এরপরে আমি মুসলমান বা হিন্দু হই। যার ঘরে, যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি আমি হিন্দু হই, মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করি আমি হইল থার্ড স্টেজ। কিন্তু আমি প্রথমত মানুষ। আর সেই মানুষের রাজনীতি আজকের প্রেক্ষাপটে হইল আধুনিকতা, প্রগতিশীলতা, সাম্য। এটা হলো মধ্যযুগীয় বর্বরতা না। কাজে এটা জয়লাভ করবে পারলাম না। এই দেশে লোক পাইলাম না, দল পাইলাম না, কিছু কাউকে বিশ্বাস করাইতে পারলাম না যে এই দেশেও মানুষ আছে। সব কিন্তু নীরবে নিবৃত্তে মরে গেল। এই দেশে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকরা, আহমদ শরীফের মতো লোকেরা, আনিসুজ্জামান সাহেবের মতো লোকেরা, এরা জ্ঞানী গুণী যত মানুষ আছে সব কিন্তু নীরবে নিবৃত্তে মরে গেল। কাউকে আমরা সম্মান করতে পারলাম না। আমরা খালি সম্মান করলাম সম্পদকে, লুট করাকে, ধন অর্জন করা, জ্ঞান অর্জন করা। কাজে আমি মনে করি আমরা জি ফজলু ভাই, আপনি যখন ওই কথাটা বললেন যে যদি মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ করার অনুমতি দেওয়া হতো তাহলে 30 লাখ লোক সেখানে জড়ো হয়ে যেত, এবং আমি আপনাকে, মানে আপনি তো নিশ্চয়ই বোঝেন যে কি কারণে আপনার জীবনের ঝুঁকি, কি কারণে আপনার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হলো। আসলে সেখানে জনসমাবেশ তেমন বেশি হয় নাই, কিন্তু মানে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে তাতে সেটা ভাইরাল হয়ে গেল। কয়েকদিন যাবত আপনার বাড়ির সামনে সেই মানে অবস্থান চললো তরুণদের। তো আমার প্রশ্ন হচ্ছে, মানে আপনার আসলে উদ্দেশ্যটা কি? আপনি আসলে এই স্বপ্ন নিয়ে আগাচ্ছেন যে আপনি মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ করে ফেলবেন, আর মুক্তিযোদ্ধাদের আপনি একটা সমাবেশ করে ফেললে সেটা তো আসলে আওয়ামী লীগের ফায়দা হবে। সে কারণেই তো লোকে বোধহয় আপনাকে সন্দেহ করে। আওয়ামী লীগের ফায়দা হবে। আমি একটা মুক্তিযোদ্ধাদের সমাবেশ করলে আমি মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগকে এক করে দেখি। আমার মসজিদে আমি যাই, একজন ইমামের পিছনে নামাজ পড়ি, সেই ইমাম সাহেব একটা রেপ কেসে পড়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হইল, বা খুনের কেসে পড়ে যাবজ্জীবন কারাদণ্ড হইল। এর অর্থ কি আমি বলবো যে মসজিদে আর যাবো না, ইমাম সাহেব খারাপ? শেখ হাসিনা একটা দেশ চালাইছে, এই কারণে কি ইসলাম খারাপ হইলো? বা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নামে দেশ চালাইছে বলে শেখ হাসিনা বা তার সরকার খারাপ হইতে পারে, তার বিচার হইতে পারে আইনগত, এই কারণে মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন? আমি মুক্তিযুদ্ধের পক্ষে এই কারণে আছি, মুক্তিযুদ্ধ হলো বাঙালির শ্রেষ্ঠ অর্জন, এবং আমি মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস ফেলায় দেখতে চাই যে এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে, এই দেশে আমি মৃত্যুবরণ করতে চাই। আমি কোনো ওই পূর্ব পাকিস্তান রূপী দেশ যেটা এখন হয়ে যাচ্ছে, কোন জঙ্গি দেশে আমি মৃত্যুবরণ করতে চাই না, বা মৃত্যুবরণ করবো না। আর কি হবে আমি জানি না, কিন্তু আমি পূর্ব পাকিস্তান রূপী, আফগানিস্তান রূপী কোনো দেশে আমি মৃত্যুবরণ করতে চাই না। আমি বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই। এই কারণে আমি মুক্তিযুদ্ধের, আমি কারো পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে, ওই জামাতের বিপদ না। জামাত তারা যদি ইসলামের রাজনীতি করে, তারা যদি বলে আল্লাহ আমাদের প্রভু, মোহাম্মদ আমাদের নেতা, কোরআন আমাদের সংবিধান, আসো পলিটিক্স করো, জিহাদ আমাদের পথ, ভোট যদি মানুষ দেয় ক্ষমতায় যাও, কথাটা। কিন্তু একটা কথা বলার পরেই দেখছেন তো জামাতের উপরে এবারের পূজায় কি ধরনের তহম্মত বলে, এটাকে কি ধরনের গর্জন শুরু হয়েছে বুঝেন তো? এত সোজা না, ইট ইজ নট সো ইজি। পলিটিক্সটা কিন্তু এত ইজি না যে দেশের মানুষ মানে কিচ্ছুই বুঝতে চায় না। আপনি ধর্মের কথা বলে যা ইচ্ছা তা করাইতে পারবেন মানুষকে, কিচ্ছুই আপনি যুক্তি দিয়ে কোনো কথা বলতে পারবেন। আমি ফজলুর রহমান বলি এই কারণে, দুইটা কারণে আমি বলি। এক নম্বর হলো, বাংলাদেশে কেউ কোনো কারণে ফজলুর রহমান একজন দুর্নীতিবাজ মানুষ এটা বাইর করবে যেদিন, সেদিন আমি বিষ খাবো। আমি অর্থনৈতিকভাবে কোনো দুর্নীতিবাজ না, আমি চরিত্রগত ভাবে যেটা মানুষ মনে করে, নারী লুবি, পরলুবি, সম্পদ লুবি,
আমি সেটাইও কেউ জীবনে বাইর করতে, কারণ আমি করে মারতে পারবা, কিন্তু আমাকে তুমি আদালতের কাঠ গড়ায় তুমি দোষী হিসাবে সাব্যস্ত করার জন্য দাঁড় করাতে পারো। এই কারণে আমি বলতে পারি আমি মুক্তিযোদ্ধা, এটাই মুক্তিযোদ্ধা এবং এটাই মুক্তিযুদ্ধ। এই দেশে যারা ওই যে ইসলামের নামে দল করে, ইসলামের নামে যারা ব্যবসা করে, আমি তাদের সবাইকে জানি। আমার ছেলে 10,000 টাকা চান্দা তুলছে, খুব খারাপ কাজ করছে, 3 মাসের হাজত হইব, জেল হইব। আর তুমি করছো কি? তুমি তো ব্যাংক লুট করে ফেলছো, 1 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা ইন্স্যুরেন্স কোম্পানি লুট করে ফেলছো, সিলেটের সমস্ত তুমি হাউজিং ব্যবসা লুট করে ফেলছো, সিলেটের সমস্ত মানে এটা কি বলে হসপিটাল ব্যবসা লুট করে ফেলছো। তোমার আমার কাছে কাগজ আছে বলে বলতেছি, এগুলো বলবো একদিন। তুমি একটা ডিভিশনাল হেডকোয়ার্টারে 13,000 কোটি টাকার একটা প্রতিষ্ঠান দখল করে ফেলছো। আমি 10,000 টাকা আমি চাঁদাবাজি করছি, আমি বেশি দোষী না, তুমি বেশি দোষী। বড় বড় কথা বলো। তুমি যখন মাঠে যাবা রাজনীতি করতে, একদম আমি তো সবসময় বলি জামাতে ইসলাম মানে জামার মধ্যে ইসলাম, মনের মধ্যে না, চিন্তার মধ্যে না, জামাতে ইসলাম। এই যে জামাটার মধ্যে ইসলাম, সাদা পোশাক, পাঞ্জাবি টুপি।